ইংরেজিতে যারা খুবই কাঁচা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশটা তোমরা শেখা শুরু করবে। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট দিয়েছিলে যে তাহলে আপনি এটা করে দেখান বা ভিডিওগুলো একটু করে পাঠান। অনেকে পার্সোনালিও ফোন করেছিলে। আজ থেকে আমি ঠিক করেছি যে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, অর্থাৎ একদমে যারা ইংরেজি জানো না, প্রাথমিক পর্যায় থেকে কিভাবে ইংরেজিটাকে আস্তে আস্তে শিখবে, গ্রামাটিক্যাল জিনিসগুলো কিভাবে শিখবে, সেখান থেকে একটা রাইটিং স্কিল কিভাবে লিখবে, ছোট ছোট বাক্য তৈরি কিভাবে করবে, সব কিছু আজকে থেকে একটা একটা ক্লাস। আজকে ক্লাস 1 করাচ্ছি, প্রথম ক্লাস করাচ্ছি বেসিক টু অ্যাডভান্স ইংলিশে। এইভাবে প্রতিটা ক্লাস তোমরা যদি মন দিয়ে শোনো, তাহলে কিন্তু ইংরেজির প্রতি এতটুকুও তোমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। এছাড়া আমার যে চ্যানেলে অনেক গ্রামাটিক্যাল ক্লাস এর আগে আমি করেছি, সেগুলো যখন দরকার হবে আমি অবশ্যই দিয়ে দেবো, সেগুলো তোমরা একটু দেখবে, যেগুলো আগে করিয়ে দিয়েছি। এবারে দেখো, আজকে যেটা আমরা প্রাথমিক একদমই ইংরেজি শুরুর প্রথমেই, একটা ইংরেজি শিখতে গেলে প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সেস। এই সেন্টেন্স কি, কত ধরনের সেন্টেন্স আছে এটা জানবো। একটা সেন্টেন্সের সাবজেক্ট কি, প্রেডিকেট কি, ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কি, এইগুলো আজকের ভিডিওতে আমরা জানবো। অর্থাৎ আজকের ভিডিওতে বেসিক যে জিনিসগুলো জানবো, কি বললাম, সেন্টেন্স কি, সেন্টেন্স কয় প্রকার ও কী কী, সেগুলো কিভাবে গঠন হয়, তার ফরম্যাটটা কি প্রতিটা সেন্টেন্সের, এছাড়া ফ্রেজ কি এবং সাবজেক্ট আর প্রেডিকেট, এইগুলো জানবো। চলো, প্রথমে যেটা আমরা দেখছি যে সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে। তাহলে তোমাকে যদি আমি বলে দিই যে সেন্টেন্স মানে এ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দকেই কি বলা হচ্ছে, সেন্টেন্স বলা হচ্ছে। তাহলে একগুচ্ছ শব্দ যদি তোমাকে আমি দিয়ে দিই, এরকম একটা সেন্টেন্স দিলাম, এ হ্যাভ বুক আই, এরকম একটা সেন্টেন্স একগুচ্ছ শব্দ দিয়ে দিলাম। তাহলে এই যে একগুচ্ছ শব্দটা এ হ্যাভ বুক আই, এর কোনো মিনিং তোমরা খুঁজে পাচ্ছ কি, কোনো মানে আছে? এই যে কিছুগুলো শব্দ, গ্রুপ অফ ওয়ার্ড তোমাকে আমি দিয়ে দিয়েছি, এর কোনো মানে নেই। অর্থাৎ সেন্টেন্স কাকে বলবো না, গ্রুপ অফ ওয়ার্ড, অবশ্যই একগুচ্ছ শব্দ যার একটা মিনিং রয়েছে, যার একটা কমপ্লিট মিনিং, মানে যার একটা থাকবে, যে সেন্টেন্সটা বললে, যে গ্রুপ অফ ওয়ার্ডটা বললে যার একটা মানে আমরা বুঝতে পারবো। এখানে দেখো কি আছে, এ হ্যাভ বুক আই, এর কোনো মানে নেই, কিন্তু এইটাকে যদি আমরা বলতাম আমি যে আই হ্যাভ এ বুক, তার একটা কি থাকতো, মানে থাকতো, যে আমার একটি বই আছে। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা, এটার কিন্তু কোনো মানে নেই, তাহলে এটা সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স নয়। সেন্টেন্স কোনটা, এইটা, কারণ এটা একগুচ্ছ শব্দ এবং একটা মানে আছে। এইবারে দেখো, এই সেন্টেন্সের রয়েছে ক ধরনের সেন্টেন্স রয়েছে, 1 2 3 4 5, 5 ধরনের আমরা সেন্টেন্স আমরা আজকে শিখব। 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে ভালো করে বুঝবো, তার ফরম্যাটগুলো কী কী সেগুলো জানবো। প্রথমে চলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হয় স্টেটমেন্ট বলে এটাকে, যার অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের যে গঠনটা এইটা, অর্থাৎ কি, সাবজেক্ট একটা থাকবে, তার ভার্ব থাকবে একটা, তার অবজেক্ট না থাকলেও চলবে, তার বাকি অংশ কিছু থাকতে পারে। সাপোজ ধরো আমি বললাম যে নেতাজি ফাইটস ফর আওয়ার কান্ট্রি, একটা সেন্টেন্স আমি বললাম। দেখো, অর্থাৎ দেখো, তার সাবজেক্ট আছে, প্রথমেই একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে অবশ্যই কি তার একটা ভার্ব থাকবে, দিয়ে এবার বাদ বাকি কিছু অংশ থাকতে পারে। তাহলে এবং লাস্টে কি থাকবে, ফুল স্টপ। এইটা হচ্ছে অ্যাসার্টিভ বা হচ্ছে বিবৃতিমূলক বা স্টেটমেন্ট। এই ধরনের বাক্যের গঠনটা সাবজেক্ট, ভার্ব
এবারে কিছু অংশ আরও থাকবে এবং তার একটা মিনিং, সবসময় যে কোনো সেন্টেন্সের একটা মিনিং থাকবে, তাহলেই কিন্তু সেটা সেন্টেন্স, যে কোনো গ্রুপ অফ ওয়ার্ডের। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। কি বললাম? এইটা ভালো করে মাথায় রাখবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব মিন্স মেইন ভার্ব হতে পারে, সাহায্যকারী ভার্ব হতে পারে, যে কোনো হতে পারে। এবারে দেখো দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি না কোয়েশ্চেন। সোজা কোথায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি কোয়েশ্চেন, প্রশ্ন যে থাকবে সেখানে, প্রশ্নবোধক বাক্য। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আবার কি আছে, দু ধরনের কোয়েশ্চেন আছে। কি কোয়েশ্চেন আছে দু ধরনের? না একটা কোয়েশ্চেন আছে ভার্বিয়াল প্রশ্ন আছে, ভার্বিয়াল প্রশ্ন, আর একটা আছে ডব্লিউজড প্রশ্ন আছে। এই দু ধরনের প্রশ্ন। ভার্বিয়াল প্রশ্ন কোনগুলো? ধরো আমি একটা প্রশ্ন করলাম, ডু ইউ নো মি কোয়েশ্চেন। তাহলে এর যে গঠনটা কি হচ্ছে দেখো, অবশ্যই লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবং এগুলো সবসময় একটা সাহায্যকারী ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা শুরু হবে। এবারে এইটা যদি ডব্লিউজড প্রশ্ন যদি আমরা বলি, এর আগের দিকে যদি আমরা একটা হাউ পুট করে দেই, যে হাউ ডু ইউ নো মি, কীভাবে তুমি আমাকে জানো, তাহলে দেখো তখন এটা ডব্লিউজড কোয়েশ্চেন। আর এইটাকে যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা ইয়েস বা নোতে পাবো, আমি জিজ্ঞেস করলাম ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তুমি উত্তরটা ইয়েস বা নোতে তুমি দিতে পারবে। যে প্রশ্নের উত্তরগুলো আমরা ইয়েস বা নোতে, অর্থাৎ হচ্ছে ইয়েস ভার্বিয়াল প্রশ্নটা আমরা যখন দেখব ইয়েস বা নোতে যখন অ্যান্সার দিতে পারবো, তখন সেগুলো হচ্ছে ভার্বিয়াল প্রশ্ন। আর যে এইটা যদি আমি প্রশ্ন করি হাউ ডু ইউ নো মি, তুমি কি ইয়েস বা নোতে উত্তর দিতে পারবে না, তাহলে সেইগুলো হচ্ছে ডব্লিউজড কোয়েশ্চেন, অর্থাৎ যেগুলো যে কোনো ডব্লিউজড দিয়ে শুরু হবে। হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াট, এইগুলো দিয়ে শুরু হবে, সেটা ডব্লিউজড কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনে অবশ্যই আমরা লাস্টে কি দেখব, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এগুলো অবশ্যই একটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে বা ডব্লিউজড দিয়ে শুরু হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন বাক্য গেলাম। এবারে আমরা আসতেছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যে বাক্যগুলোর দ্বারা আমরা আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝাই, সেই বাক্যগুলোকেই বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরা সবসময় এদের যে এইটা হবে যে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, দিয়ে থাকবে কিছু অংশ মেইন ভার্ব দিয়ে শুরু হবে, বা প্লিজ এই কথাটা দিয়ে শুরু হতে পারে। প্লিজ কথাটা দিয়ে অবশ্যই মেইন ভার্ব থাকবে, দিয়ে কিছু থাকবে। এই যে গঠনটা সেরকম দেখো, আমি বললাম যে মেইন ভার্ব দিয়ে আমি যদি বলি কাম হেয়ার, সবসময় মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে। বা এখানে যদি আমরা প্লিজ যোগ করে দিই, প্লিজ কাম হেয়ার, তাহলে প্লিজ বা কাইন্ডলি কথাটাও থাকতে পারে। অর্থাৎ কোনো বাক্যটা যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, কাম হেয়ার, গো দেয়ার, এই ধরনের সেন্টেন্স, বা হচ্ছে ডু দি ওয়ার্ক, কাজটি করো, একটা মেইন ভার্ব দিয়ে যখনই সেন্টেন্সটা শুরু হবে এবং লাস্টে অবশ্যই এখানেও ফুল স্টপ থাকবে, এবং মেইন ভার্ব দিয়ে শুরু হওয়া মানে এখানে একটা ইউ উজ্জ থাকবে। অর্থাৎ ইউ মানে তোমাকে বলছি, কাম হেয়ার মানে কাকে বলছি, তোমাকে বলছি যে ইউ কাম হেয়ার, গো দেয়ার মানে বলছি ইউ গো দেয়ার। এইখানে যে সাবজেক্টটা ইউ উজ্জ থাকে, অর্থাৎ এখানে মেইন ভার্ব দিয়ে সবসময় সেন্টেন্স শুরু হলেই তখন তোমরা চিনে নেবে এটা কী ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের গঠনটা কি দেখলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে এবং এগুলো একটা অক্সিলারি ভার্ব যা বা ডু ভার্ব বা ডব্লিউজড দিয়ে শুরু হবে কোয়েশ্চেন। আর ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি বললাম, এটা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো যখন বললো তখন। আর একটা এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভে শুরু হয় তখন কিন্তু ডু দিয়েও শুরু হয়। ডোন্ট রান ইন দি সান, ডোন্ট রান ইন দি সান, সূর্যের মধ্যে দৌড়িও না। এটাও দেখো অবশ্যই ডু ভার্ব দিয়েই শুরু হয়েছে, সঙ্গে এটা নেগেটিভের জন্য নট কথাটা আসছে। নট কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, ডু নট, মানে যেহেতু এখানে আমরা রানটা দিয়ে যদি থাকতো সেটা হচ্ছে এই। আর একটা এখানে বলে দিই যে প্রতিটা সেন্টেন্স অ্যাসার্টিভ বলো, ইন্টারোগেটিভ বলো, ইম্পারেটিভ বলো, এক্সক্লামেটিভ বলো, অপটেটিভ বলো, প্রতিটা সেন্টেন্সই কিন্তু আবার দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ নাবাচক বাক্য।
দু ধরনের সেন্টেন্স মানে প্রতিটা বাক্য অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স মানে সেন্টেন্সে ভাগ রয়েছে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক। এইখানে আমি বললাম এটা যখনই হ্যাঁ বাচক তখন মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, যদি না বাচক হয় তখন আমাদের সাহায্যকারী ডু এবং সঙ্গে নটটা রাখার জন্যে মানে নটটা মানে আমরা ব্যবহার করার জন্য আমরা সাহায্যকারী ডু এখানে ব্যবহার করব। ডু নট গো দেয়ার, ডু নট রান ইন দি সান, এইভাবে। এইবারে আমরা আসতেছি কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা আমরা যদি বলি বিস্ময়বোধক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোর দ্বারা আমাদের বিস্ময় প্রকাশ করি, অবাক হওয়াটা ভাবাই, সেই বাক্যগুলোকে। এই সেন্টেন্সগুলোই অবশ্যই একেবারে সেন্টেন্সের কোনো না কোনো জায়গায় অবশ্যই বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এটা ইউজ হবেই যে কোনো জায়গায়। এবং এইখানে আমরা ইন্টারজেকশানগুলো ব্যবহার করব। হুররে, উই হ্যাভ ওন দি ম্যাচ, ব্র্যাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, সাবাস তুমি ভালো করেছো, ও হোয়াট এ পিটি, যে কী দুঃখের ব্যাপার। এই যে ইন্টারজেকশনগুলো, ও, ব্র্যাভো, তারপর হচ্ছে বললাম হুররে, অ্যালাস, হাই, উই হ্যাভ লস্ট দি ম্যাচ, অ্যালাস, এই ধরনের ইন্টারজেকশানগুলো কি আমাদের ব্যবহার হবে এবং সেন্টেন্সের মধ্যে একটা এক্সক্লামেশন যে চিহ্নটা সেটা ব্যবহার হবে। এছাড়াও আমরা আরও ব্যবহার করি, এগুলো ইন্টারজেকশান ছাড়াও হতে পারে, হোয়াট এ পিটি, কি দুঃখের একটা ব্যাপার। এখানে ইন্টারজেকশান নেই, অনেক সময় হোয়াট বা হাউ দিয়েই, হাউ বিউটিফুল দি বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। অর্থাৎ হোয়াট বা হাউ দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। এছাড়াও আমি বললাম যে কোনো একটা হতে পারে অ্যালাস বা হুররে, এইখানে উই হ্যাভ ওন দি ম্যাচ, উই হ্যাভ ওন দি ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। এখানে কিন্তু আর লাস্টে এক্সক্লামেশন চিহ্ন আমরা এইখানে দিয়ে দিচ্ছি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা বিস্ময় প্রকাশ করি। এবারে আসতেছি অপটেটিভ। অপটেটিভ কথার অর্থ হচ্ছে কি ইচ্ছাবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোর মাধ্যমে আমরা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করি। যেরকম আমরা বলতে পারি যে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করে। এখানে সাধারণত আমরা বাক্যগুলো দেখব মে দিয়ে শুরু হচ্ছে, সাধারণত এখানে বাক্যগুলো আমরা হচ্ছে মে দিয়ে শুরু হয়। আবার আমরা অনেক সময় বলি যে এমনি কাউকে বলি গুড মর্নিং, এরকম বলি। তাহলে আমরা কাউকে যখন কথা এরকম গুড মর্নিং বলি, সুপ্রভাত, এই ধরনের এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা হচ্ছে কি আমাদের যে ইচ্ছা বা হচ্ছে আমাদের যে শুভেচ্ছা জানানো, এগুলো আমরা ব্যবহার করি। গুড বাই, মে গড ব্লেস ইউ, হচ্ছে লং লিভ আওয়ার লিডার, আমাদের যে নেতা অনেক দিন বাঁচুক, এই ধরনের সেন্টেন্সগুলো মে দিয়ে, এই ধরনের সাধারণত এগুলো সেন্টেন্সগুলো শুরু হয়। এছাড়াও বললাম ওই যে গুড মর্নিং, গুড বাই, এগুলো একটা আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে কি অপটেটিভ, অর্থাৎ যে বাক্যগুলোর দ্বারা আমরা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনাগুলো আমরা বোঝাই, সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই হচ্ছে আমাদের 5 ধরনের সেন্টেন্স। প্রতিটা সেন্টেন্স আবার বলছি আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে ভাগ করতে পারি, প্রতিটা সেন্টেন্সেই আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে ভাগ করতে পারি। এবারে আমরা চলো আমরা দেখি যে আমরা এখানে বললাম যে গ্রুপ অফ ওয়ার্ড যেটা মিনিং বোঝাবে, একটা নির্দিষ্ট কোনো মানে বোঝাবে, সেটাই হচ্ছে কিন্তু সেন্টেন্স। মানে না বোঝালে সেটা সেন্টেন্স অবশ্যই নয়। এবারে চলো আবার এক ধরনের আমরা গ্রুপ অফ ওয়ার্ড জানবো, যেটাকে আমরা কিন্তু আবার সেন্টেন্স বলবো না, যেটাকে আমরা ফ্রেজ বলবো। তাহলে সেই সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে তফাৎটা কোথায় সেটা জানবো। আর আমরা আজকে কি জানবো বলেছিলাম, যে সাবজেক্ট আর প্রেডিকেট। চলো সেটা দেখি। এবারে দেখো যে ফ্রেজ, এই ফ্রেজ কথার অর্থটাই হচ্ছে কি বাক্যাংশ, মানে বাক্যের একটা অংশ, পার্ট অফ এ সেন্টেন্স বা গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ ইজ গ্রুপ অফ ওয়ার্ডস অর পার্ট অফ এ সেন্টেন্স। কিন্তু আমরা সেন্টেন্সের সময় কি বলেছিলাম যে গ্রুপ অফ এ ওয়ার্ডস। তাহলে এই সেন্টেন্স আর এর মধ্যে তফাৎটা কোথায়, যে এই ফ্রেজের কোনো মিনিংটা সম্পূর্ণ নয়, যেটা সেন্টেন্সের একটা আমরা সম্পূর্ণ মানে পাবো, কিন্তু এই ফ্রেজটা
কোনো সম্পূর্ণ মানে করবে না। এটা শুধুমাত্র গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য। সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে যে সাহায্য করে ফ্রেজ, সেই ধরনের গ্রুপ অফ ওয়ার্ড বা পার্ট অফ সেন্টেন্স, এবং এর কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব থাকে না, এর কোনো মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব এর কোনো থাকবে না, সেটাকেই বলা হচ্ছে ফ্রেজ। যেরকম দেখো, আই মেড হিম অন দি ওয়ে, এইখানে দেখো ফাইনাইট ভার্ব আছে, এটা পুরোটা সেন্টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি এই অংশটা একটা অংশ, বাক্যের অংশ, অন দি ওয়ে, এটা হচ্ছে ফ্রেজ। বাক্যের একটা অংশ বা গ্রুপ অফ 3টা ওয়ার্ডের গ্রুপ, যার কোনো অর্থ, কমপ্লিট কোনো অর্থ নেই। অন দি ওয়ে যদি বলি, কোনো অর্থ তুমি খুঁজে পাবে? কোনো অর্থ এর নেই। রাজু সলভড ইট ইন কেয়ারলেস ম্যানার। ইন কেয়ারলেস ম্যানার, একেবারে হালকাভাবে সে হচ্ছে রাজু সলভ করেছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এর কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে এই যে অংশটা ইন কেয়ারলেস ম্যানার, এইটা হচ্ছে কি ফ্রেজ, বাক্যাংশ যার কোনো সম্পূর্ণ অর্থ নেই, কিন্তু এর অর্থ সম্পূর্ণ করতে হেল্প করছে। দি সান শাইনস ইন দি স্কাই, এটা দেখো ফাইনাইট ভার্ব, তাহলে এই যে অংশটা ইন দি স্কাই, এইটা হচ্ছে ফ্রেজ, এইটা হচ্ছে ফ্রেজ। অর্থাৎ ইন দি স্কাই এর মানেটা সম্পূর্ণ করতে সাহায্য করছে। অর্থাৎ ফ্রেজটা কি করবে? একটা পার্টস অফ ওয়ার্ড, পার্টস অফ সেন্টেন্স বা গ্রুপ অফ ওয়ার্ড যেটা সেন্টেন্সের অর্থ কমপ্লিট করতে সাহায্য করে, কিন্তু নিজে কোনো কমপ্লিট অর্থ প্রকাশ করে না। তাহলে এগুলোই হচ্ছে ফ্রেজ। এইবারে চলো আমরা যেটা বলছিলাম যে আর একটা জিনিস আজ আমরা করব, সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট এই দুটো আজ আমরা করব। দেখো, আমরা যদি এই যে 3টে সেন্টেন্স আমরা দেখছি, এই 3টে সেন্টেন্সের মধ্যে 3টা যে সেন্টেন্স রয়েছে, এই 3টা সেন্টেন্সে আমাদের যে ভার্বগুলো যে রয়েছে, এখানে দেখো মিড রয়েছে, এখানে সলভ রয়েছে, আর এখানে সায়েন্স রয়েছে। ভার্বগুলো বা সেন্টেন্সের মধ্যে ভার্বটা যাকে বা যে জিনিসটাকে উদ্দেশ্য করে বলে, ভার্বটা যাকে বা কোনো ব্যক্তিকে যাকে বললাম, আর যে জিনিস, ব্যক্তি বাদে অন্য কোনো কিছু সাবজেক্ট থাকতে পারে, তাকে উদ্দেশ্য করে যদি সেন্টেন্সে বলা থাকে, কোনো সেন্টেন্সে কোনো ভার্বের দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে যদি বলা থাকে, তাহলে আমরা সেই ব্যক্তি বা বস্তুটাকে আমরা বলবো সাবজেক্ট, সেই ব্যক্তিটাকে বা বস্তুটাকে আমরা বলবো সাবজেক্ট, আর রেস্ট অফ দি পার্ট, সেন্টেন্সের যে বাকিটা অংশ, সেটাকে আমরা বলবো প্রেডিকেট। তাহলে এইখানে যদি আমরা যদি মিড বলি, তাহলে অ্যাকচুয়ালি কে মিট করেছিল, আমরা কে দিয়ে প্রশ্ন করে বেশিরভাগ সময় সাবজেক্টটা পাবো। কে মিট করেছিল? দেখো হচ্ছে আই, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আই সম্পর্কে বলা আছে। এবারে আই কি করেছিল, যেটা করেছিল সেটা তার পুরোটা, সেইটা হচ্ছে প্রেডিকেট। এইটা হলো সাবজেক্ট আর এইটা হলো প্রেডিকেট। দ্বিতীয় সেন্টেন্সে কে সলভ করেছিল? রাজু, তাহলে রাজু সম্পর্কে সেন্টেন্সটার মধ্যে বলা আছে, তাহলে রাজুটা হচ্ছে সাবজেক্ট, বাদ বাকি পুরো পার্টটা সেটা হয়ে গেছে প্রেডিকেট। উদ্দেশ্য, বিধেয়, সাবজেক্ট মানে উদ্দেশ্য, মানে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, প্রেডিকেট মানে বিধেয়, বাকিটা অংশ। সায়েন্স, কে সায়েন্স করছে? সূর্য, তাহলে সূর্য সম্পর্কে এখানে বলা আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর বাদবাকি যে রেস্ট অফ দি পার্ট ইজ প্রেডিকেট। তাহলে আজকের ক্লাসে আমরা বেসিক টু অ্যাডভান্স যে ইংলিশের, তার আমরা প্রাথমিক, একদমই প্রথম, যারা ইংরেজি কিছুই জানো না, তারা এই সেন্টেন্স, ফ্রেজ এবং সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে আজকে জানলে। আবার ক্লাস আসবে, যদি ক্লাসটা ভালো লেগেছে তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবে, যাতে আমি আরও
এতে এই অ্যাডভান্স টু বেসিক ইংলিশে আমি আরও ভিডিও দিতে পারি, সেটা তোমরা কমেন্ট যত করবে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের এর প্রতি চাহিদা রয়েছে। এবং অবশ্যই এটা যাদের যারা শিখতে চাইছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো, এবং নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বাই।